সুপ্রিম কোর্টের 26,000 চাকরি বাতিল মামলায় মুহুর্মুহু পট পরিবর্তন হচ্ছে। দাখিল হয়ে গেল পর্ষদের প্রথম রিভিউ পিটিশন। যে 26,000 চাকরি প্রার্থীর চাকরি বাতিল করা হয়েছে এবং 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করতে বলা হয়েছে পুনরায়, সেই মামলায় কিন্তু প্রথম রিভিউ পিটিশন দাখিল করল পর্ষদ এবং যে যুক্তি তারা দেখিয়েছে সেই যুক্তিকে প্রথম মান্যতা দিতে চলেছে আগামীকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, নাকি তিনি সরাসরি তা খারিজ করবেন সেটা আর কয়েক ঘন্টার মধ্যেই জানা যাবে। বন্ধুরা, যে পরিস্থিতি, অভাবনীয় পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে পর্ষদের যে যুক্তি, যদি সমস্ত শিক্ষকদেরকে স্কুলে আসা বন্ধ করে দেওয়া হয় তবে এক অভূতপূর্ব অচলাবস্থা তৈরি হবে, যার পরিকাঠামো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার নেই। এই রকম দুঃসময়ে পর্ষদ প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছে এবং প্রথম রিভিউ পিটিশন দাখিল করেছে। এই কথা শুনে প্রধান বিচারপতি আশ্বাস দিয়েছেন আগামীকাল তিনি এই মামলা শুনবেন এবং গুরুত্ব দিয়ে যে শুনবেন সেটা কিন্তু বোঝা গিয়েছে তার কথায়। আরেকটি কথা, যে সুপারনিউমারি পোস্ট নিয়ে বিরোধীরা প্রায় সাজো রব করে বসেছিলেন যে এই মনে হয় সিবিআই সমস্ত যে ক্যাবিনেট রয়েছে তাকে জেলে ঢোকাবে, এই পরিস্থিতি কিন্তু চরম শান্তি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তারা কিন্তু বলেছেন যে নিয়ম মেনে এবং রাজ্যপালের সিগনেচার করে সুপারনিউমারি পোস্ট তৈরি করা হয়েছিল এবং সমস্ত ক্যাবিনেটকে যদি জেলে ঢোকানো হয় বা তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করা হয়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র পরিকাঠামো ভেঙে পড়বে। বন্ধুরা, আগেই বলেছি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার কিন্তু অত্যন্ত সংবেদনশীল একজন বিচারপতি এবং তার ইতিপূর্বের যে রায়গুলো রয়েছে সেই রায়গুলো পর্যালোচনা করলে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। এই মামলায় যে 26,000 চাকরি তিনি বাতিল করেছেন, অযোগ্যদের আর চাকরিতে না বসার তিনি কিন্তু অর্ডার দিয়েছেন এবং যোগ্যদেরকে 3 মাসের মধ্যে পুনরায় নিয়োগ করার কথা বলেছেন। চাকরির মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে সিলেকশন নিয়ে একটি পরিষ্কার স্বচ্ছ সিলেকশন প্রক্রিয়ার মাধ্যমে এটাতে তার দক্ষতার পরিচয় প্রকাশ পায়। বন্ধুরা, আগামীকাল পর্ষদের দাখিল করা প্রথম রিভিউ পিটিশনের উত্তর তিনি দিতে চেয়েছেন। তার মানে তিনি এটাকে গ্রহণযোগ্য মনে করেছেন। তার মনে হয়েছে যে রাজ্যে যে অভূতপূর্ব অচলাবস্থা তৈরি হয়েছে তা ইতিপূর্বে ভারতবর্ষের কোনো রাজ্যে এত সংখ্যক চাকরি একবারে বাতিল হয়নি। এর আগে সবচেয়ে বেশি যে চাকরি বাতিল হয়েছিল তা ছিল ত্রিপুরার ক্ষেত্রে, সেটাও এটার অর্ধেকেরও কম। বন্ধুরা, এই পরিস্থিতিতে পর্ষদের দাখিল করা প্রথম রিভিউ পিটিশনে তিনি যদি সাড়া দেন, তাহলে নেক্সট নিয়োগ প্রক্রিয়া হওয়ার আগে পর্যন্ত সমস্ত যোগ্যরা স্কুলে যেতে পারবেন এবং তাদেরকে দিয়ে সমস্ত যে বিদ্যালয়ের পঠন পাঠনের কর্মকাণ্ড চলবে। তার কারণ এসএসসি কিন্তু এর মধ্যে জানিয়ে দিয়েছে 3 মাসের মধ্যে তাদের পক্ষে নিয়োগ করা সম্ভবপর নয় এবং এক্ষেত্রে যদি 26,000 শিক্ষক স্কুলে যাওয়া বন্ধ করেন তাহলে যে অচলাবস্থার সৃষ্টি হবে এবং সমস্ত শিক্ষা ব্যবস্থায় যে টোটাল একাডেমিক ইয়ারটা ধ্বংসপ্রাপ্ত হবে, সমস্ত ছাত্রছাত্রীদের শিক্ষা সম্পূর্ণ হবে না, সেক্ষেত্রে কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এক সদর্থক ভূমিকা নিতে পারে। আরেকটি কথা, যারা বলছেন যে রিটায়ারমেন্ট টিচারকে দিয়ে বা পার্ট টাইম প্যারা টিচার দিয়ে কোনো রকম এটা চালিয়ে যাওয়া, সেক্ষেত্রে বলি সেই পরিকাঠামো পশ্চিমবঙ্গের আছে কিনা এবং সেই অবস্থায় যেতে পারবে কিনা, এই বিষয়ে কিন্তু অনেক চিন্তা ভাবনার বিষয় রয়েছে। বন্ধুরা, যাই হোক, আগামীকাল যদি পর্ষদের প্রথম রিভিউ পিটিশনকে সমর্থন করে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ রায় দেয়, এটা কার্যত এক নৈতিক জয় হবে যোগ্য প্রার্থীদের এবং যোগ্য প্রার্থীদের প্রতি প্রধান বিচারপতির যদি এই সাপোর্টটুকু থাকে তাহলে কিন্তু এটা একটা অভাবনীয় এবং একটা চরম আশার আলো বলে মনে করা হচ্ছে ভবিষ্যতে যে রিভিউ পিটিশনগুলো দাখিল হবে তার ক্ষেত্রে। এবং বন্ধুরা, যে নিয়োগ প্রক্রিয়া বা সিলেকশন প্রসিডিওর তিনি 3 মাসের মধ্যে করতে বলেছেন, সেক্ষেত্রেও যোগ্যরা অনেকটা অক্সিজেন পাবে বলে আশা করছে বিশেষজ্ঞ মহল। শেষ খবর পাওয়া পর্যন্ত ব্রাত্য বসু স্যার এবং অভিজিৎ গাঙ্গুলি স্যার, রিটায়ার্ড যে জাজ যিনি এখন বিজেপির সাংসদ,
তারা দুজন আগামীকাল একত্রিত হয়ে একটি চিঠি মুখ্যমন্ত্রীর কাছে লিখবেন এবং এই নিয়ে যদি কমিটি গঠন হয় সেই কমিটির গ্রহণযোগ্যতা সর্বোচ্চ পর্যায়ে যাবে এবং অভিজিৎ গাঙ্গুলি স্যার যেহেতু এই ঘটনার সঙ্গে প্রথম থেকে জড়িত ছিলেন, তিনি সিঙ্গেল বেঞ্চের রায় দিয়েছিলেন, তারপরে ডিভিশন বেঞ্চে যায়, ডিভিশন বেঞ্চ থেকে হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে যায়। তো বন্ধুরা, আগামীকাল যদি উচ্চ পর্যায়ের কোনো কমিটি গঠন হয় এবং সেক্ষেত্রে যদি অভিজিৎ গাঙ্গুলি স্যার এই কমিটিতে থাকেন এবং তার বক্তব্য অনুসারে যে 25 লক্ষ ওএমআরের ডেটা সেই পঙ্কজ বনসলের বাড়িতে রয়েছে তা যদি জনসমক্ষে নিয়ে আসা হয় এবং সেখান থেকেও যদি কিছু যোগ্য পাওয়া যায় যা বর্তমান যোগ্যদের থেকে যোগ্যতর বলে প্রমাণিত হতে পারে, তাদেরকে নিয়ে সমস্ত প্রক্রিয়ার যদি পুনর্নবীকরণ করা হয়, সমস্ত পক্ষের ইগো ছেড়ে দিয়ে আজকে একটি সাংবাদিক চ্যানেলে তারা দুজন এসেছিলেন এবং ব্রাত্য বসু স্যার এবং আগামীকাল 2টোর সময় অভিজিৎ গাঙ্গুলি স্যারের সঙ্গে দেখা করে যে চিঠি অভিজিৎ গাঙ্গুলি স্যার বা পরামর্শ বলতে পারেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দেবেন, তা তিনি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং স্বীকার করেছেন। ইগো ছেড়ে বিরোধী এবং শাসক একসঙ্গে বসলে তবেই এই সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়। বন্ধুরা, হতাশ হবেন না, কোনো হতাশাগ্রস্ত কোনো ডিসিশন, কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনারা জানেন আপনারা যোগ্য, কেউ জানুক না জানুক আপনারা জানেন, আপনাদের অন্তরাত্মা জানে, আর সবার উপরে একজন আছে, সে ঈশ্বর, সে সর্বশক্তিমান, তিনি জানেন। তার দরজায় কিন্তু কখনোই কোনো অবিচার হয়নি, কোনো অবিচার হবে না। তার কিন্তু গতি প্রকৃতি শুরু হয়ে গেছে 2টো ঘটনার মধ্যে। বন্ধুরা, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।